শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আমাদের 11 অধ্যায় থেকে বিগত ক্লাসগুলোতে আমরা কয়েকটা ভিডিও দিয়েছি এবং ক্লাসগুলো করেছি, শিখেছি বেশ কিছু তথ্য, কিভাবে সারণী তৈরি করতে হয়, সারণী থেকে কিভাবে গড় নির্ণয় করতে হয় এবং আয়তলেখ অঙ্কন, এই কয়টা তথ্য আমরা শিখেছি। তো বই থেকে আরও কিছু তথ্য দেওয়া আছে ছোট ছোট করে, যেমন এখানে ধরো যে 13 নাম্বার কিংবা 12, তো যেখানে একটা আমরা তথ্য নিয়ে এখানে এখন 14 নাম্বারটা, 14 নাম্বারটা আমরা একটু করে দেখি যাতে আমরা সবাই পুরোপুরি পারি, ঠিক আছে। এই 14 নাম্বারটা শেখার পরে আমরা একটা উদাহরণে চলে যাব। সেই উদাহরণটা হচ্ছে কত, 7। এই দুটো হচ্ছে আমাদের আজকে টার্গেট, এনি হয় দুটো আমরা কমপ্লিট করব। তোমরা একটু আমাকে সহযোগিতা করো, তাহলেই হবে। তো এখানে তোমার প্রথমে প্রশ্নটা কি বলা হয়েছে তোমরা একটু দেখো। যে আগেই বলেছি যে পরিসংখ্যান অধ্যায়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্নগুলো কিন্তু সব সময়ের জন্য আসবে। ওকে, তুমি যদি সবকটা নিয়ম তোমার কন্ট্রোলের মধ্যে আনো তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। নিয়মের মধ্যে আমাদের কি কি থাকবে আবার রিমাইন্ড করাই দিচ্ছি। গণসংখ্যা সারণী তৈরি করা, সারণী থেকে গড় নির্ণয় করা এবং সারণী থেকে আয়তলেখ অঙ্কন, এবং আরও আছে সারণী থেকে কি বের করবো আমরা, মধ্যক নির্ণয়। এরপরে আরও আছে আমাদের প্রচুরক নির্ণয়, এরপরে আছে আমাদের পায়চিত্র। অর্থাৎ প্রত্যেকটা তথ্য যেন আমরা ফুল ভালোভাবে শিখতে পারি, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে কোনোদিন তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখন 14 নম্বর যে তথ্যটা দেওয়া আছে, একটি কারখানার 100 জন শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রমিকদের মাসিক মজুরির গড় কত এবং উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। যদিও আমরা এই আইটেমটি এর আগে করেছি, আবার কিন্তু আমরা আরেকটা করতেছি, কারণ প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু শেখার বিষয় থাকে যেটা আমাদের অনেক উপকারে আসবে। তো এই হিসেবে আমরা 14 নম্বরে চলে যাচ্ছি। তো আমাদের তথ্য অনুযায়ী এখানে অনেক বড় ছক দেখা যাচ্ছে, যে টোটাল আমরা কাউন্ট করে নেব 1 2 3 4 5 6 7 8, 8টা এবং একটা 9টা তোমার সারণী তৈরি করতে হবে। তো মনোযোগ দিয়ে আমরা একটু তৈরি করে নেই। অধ্যায় 11 থেকে 14 নম্বর যে সমস্যাটা, এটা আমরা আগে সলভ করতেছি, এরপরে আমরা অ্যানাদার ওয়ান সলভ করব। ওকে, আজকে মনে হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট উপস্থিত আছে, সব ভালো করে আমরা দেখে নেই। যারা আগের ক্লাসগুলো ঠিকভাবে করতে পারেনি তারা আজকে মনোযোগ দিয়ে দেখে নেব, তাহলে এটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হবে। এরপরেও যদি আমরা না বুঝি চ্যানেলে গিয়ে আমরা দেখে নেব যাতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। ওকে, তা আমরা কোনো প্রশ্ন এখন করব না, আমাদের বোঝানো শেষ হয়ে গেলে আমি নিজের থেকেই তোমাদেরকে প্রশ্ন করব যে তোমরা আসলে বুঝতে পারছো কি পারোনি। ওকে, নতুন অনেকজন আছে যারা আগের ক্লাসগুলো করেনি, তাদের স্বার্থেও সুবিধা এটা দেখো। তো প্রথমে আমরা তৈরি করেছি যে এখানে টোটাল 10টা ছক। আজকে বেশি সময় লাগবে না, কারণ আমরা ম্যাক্সিমাম জিনিস আমাদের জানা হয়ে গেছে, আমরা খুব দ্রুত সুন্দর করে ফেলব। তাহলে এটা কি বলতেছি আমরা, গড় নির্ণয়ের সারণী। তোমরা কিন্তু একদম বসে থাকবে না, তোমরা নিজেরাও কিন্তু সুন্দর করে এটার উপরে ছক তৈরি করে নাও এবং একদম মুখস্থ, যেটা আমরা বাসায় তো প্র্যাকটিস করি না, এখানে আমরা একটু প্র্যাকটিস করে মাথায় নিচ্ছি যাতে আমাদের কোনোভাবে ভুল ত্রুটি না হয়। তাহলে এখানে প্রথমে হচ্ছে হিডিংটা হচ্ছে আসলে আমাদের আসল ব্যাপার। এখানে হচ্ছে যে লেখা ছিল তোমার মাসিক মজুরি 100 টাকায়, যা থাকবে তাই আমাকে লিখতে হবে। তাহলে কি লেখা আছে এখানে, মাসিক মজুরি 100 টাকায়। যা লিখে থাকবে ওটাই লিখতে হবে। এরপরে হচ্ছে আমাদের গণসংখ্যা, অথবা আমরা এখানে লিখতে পারি যে শ্রেণীর মধ্যবিন্দু, কোনো অসুবিধা নেই। শ্রেণীর
মধ্যবিন্দু যেটাকে আমরা ধরে থাকি এক্স আই, খুব ভালো করে মাথায় নিয়ে নিব। হ্যাঁ, এবার তাহলে এখানে দিয়ে দিলাম আমি গণসংখ্যা, যেটাকে আমরা কি ধরে থাকি এফ আই, মধ্যবিন্দু, আর এখানে দিলাম আমরা গণসংখ্যা এফ আই। এবার আমাদের সব করে নেই 1 2 3 4 5 6 7 8 9 আর একটা আমরা দিয়ে দিচ্ছি 10। এখানে তোমাদের কি থাকবে, সবার এখন মুখস্থ হয়ে গেছে এফ আই এক্স আই। ফারহানা হয়তো আগের ক্লাসগুলো করো না, আজকে করতেছো, তো চেষ্টা করবে যাতে ভালো করে একটু বোঝার ভুল না হয়। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দিলাম মাসিক মজুরি 17 টাকা, শ্রেণীর মধ্যবিন্দু গণসংখ্যা, আর একটা ছক যেটাকে আমরা বলতেছি কি এফ আই এক্স আই। এখন আমাদের স্টার্ট কত থেকে 51 থেকে 55, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90, 91 থেকে 80 এই পর্যন্ত ছিল আমাদের। একটা ঘর আমরা বেশি করে ফেলছি। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8। ওকে, তো টোটাল শ্রেণী কত, যেটাকে আমরা কে ধরে নেই 8, 8টা শ্রেণী বিদ্যমান। মধ্যবিন্দু নির্ণয় নিয়ম কিন্তু অনেকবার তোমাদের শেখানো হয়েছে, আজকে আবারও বলি। কোন শ্রেণীর মধ্যবিন্দু বলতে আমরা কি বুঝি, যে শ্রেণীর উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। তো মধ্যবিন্দু একটা আবারও মাথায় দিয়ে দেই, কারণ অনেকেই আছে হয়তো ফার্স্ট আজকে ক্লাস করতেছে। মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র, মধ্যবিন্দু যেটাকে আমরা বলতেছি এক্স আই। তো এক্স আই এর মধ্যে আমরা এখন যেটা বের করতেছি, এটা কিন্তু আমরা x1 বের করতে, প্রথম শ্রেণীর মধ্যবিন্দু আমরা যেটাকে ধরে নিতে পারি x1। সূত্রটা কি, তাহলে আমরা এখানে বলেছিলাম যে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2, দিস ইজ মধ্যবিন্দু। তাহলে এখানে প্রথম শ্রেণী x1 দ্বারা কি বোঝানো হচ্ছে, প্রথম শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে এখানে 50 50 100 যোগ করে নেই, 55 যোগ 51 ভাগ হলো 2, তাহলে 6 কত আসে 53। তাহলে আমরা প্রথম শ্রেণীর যখন মধ্যবিন্দু পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা বলতেছি এটা কত হবে 53। আর কোনো টেনশন নেই। তাহলে 51 থেকে 55, এখানে শ্রেণী ব্যবধান কত, ডেফিনেটলি তোমার 5। 51 থেকে 55, 51 থেকে 55 শ্রেণী ব্যবধান কত, এখানে 5। তাহলে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ x1 এর সঙ্গে যদি আমরা শ্রেণী ব্যবধান 5 যোগ করি, তাহলে যেটা পাবো এটাই কিন্তু আমাদের x2, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু।
বিন্দু। এটা কিন্তু আমরা আগেও বলেছি, আজকে আরেকবার মেমোরি করে দিচ্ছি। তাহলে x1 পেলাম 53 যোগ 5, তাহলে পেয়ে গেলাম 58। দিস ইজ x2। তাহলে x2 এর সঙ্গে যদি আবার আমি 5 যোগ করি তাহলে পাবো x3, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে 53 এর সঙ্গে 5 যোগ করে কত পাবো? 58। এর সাথে 5 যোগ করে কত পাবো? 63। 5 যোগ করে 68 কত পাবো? 73। কত পাবো? 78, 83, 88। তাহলে আমরা মধ্যবিন্দুগুলো কিন্তু সুন্দর করে পেয়ে গেলাম। শ্রেণীর মধ্যবিন্দু বা শ্রেণীর মধ্য মান যা দিবা সেটাই হবে। গণসংখ্যা, গণসংখ্যাগুলো তোমার সুন্দর করে দেওয়া আছে এখানে। প্রথম গণসংখ্যা 6, এরপরে কত দেওয়া আছে? 20, এরপরে কত দেওয়া আছে? 30, দেন কত দেওয়া আছে? 15, এরপরে কত দেওয়া আছে? 11, এরপরে কত? 8, এরপরে 6, এরপরে 4। তাহলে দেখো আমরা গণসংখ্যাগুলো নিয়েছি, আর এখানে কিন্তু বারবার fi গতদিনও বোঝানো হয়েছে। fi বলতে f1 f2, হ্যাঁ তো আসছে আসছে আসছে। হ্যাঁ, 2 মিনিট আমরা সময় নেই, নিয়ে আমরা দেখো এই তথ্য অনুযায়ী সবাই গুণ করে ফেলি। 53 × 6 কত চলে আসবে? তোমরা একটু গুণ করে ফেলো। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি? f1 বলতে এসব বোঝাচ্ছে, অর্থাৎ f1 বলতে আমরা প্রথম গণসংখ্যা 6 বুঝবো, f2 বলতে দ্বিতীয় গণসংখ্যা 20 বুঝবো, f3 বলতে তৃতীয় গণসংখ্যা 30 বুঝবো। তার মানে এখন বুঝে ফেলছো fi কেন দেওয়া হয়। এগুলো যোগফলকে আমরা n দ্বারা প্রকাশ করি, অথবা n বলতে তোমাদের কি বোঝানো হয়েছে? সামেশন অফ fi, অর্থাৎ গণসংখ্যাগুলোর সমষ্টি, যেখানে আমরা কত পাবো? যোগফলটা আমরা পেয়ে যাব এখানে পুরোপুরি 100। যোগফল কত ছিল? 100। যোগফল হচ্ছে 100। তাহলে আমরা এগুলো যোগফল করে ফাইনালি ধরো যে এখানে f8 পর্যন্ত যোগফল পেয়েছি 100। তাহলে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বুঝে ফেললাম কি জিনিস, গণসংখ্যাগুলো আবারও বুঝে ফেললাম কি জিনিস, যাতে এর পরবর্তীতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। ওকে, আচ্ছা, এখন যেটা করণীয়, তাহলে আমাদের কি করতে হবে? ফর্মুলা কি বলতেছে? fi * xi। তাহলে fi * xi
যখনই আমাদের এখানে বলা থাকবে সামেশন অফ fi xi অর্থাৎ এদের যোগফল, এটার দ্বারা বুঝাইছিলাম f1 x1 যোগ f2 x2 এভাবে f3 x3 দিয়ে চলতেছে, যাতে কারোই কোনো প্রকার সমস্যা না হয়। তাহলে এগুলো আমরা গুণ করব 53 ইনটু 6, গুণ করে আমরা এখানে পেয়ে যাব 318। সময়টাকে আমরা একটু সেভ করব, এরপরে পাবো হচ্ছে 1160। দেন এরপরে আমরা পেয়ে যাব 1890। তোমরা একটু দেখবা যে আমি ভুল করতেছি কিনা। 1890। এরপর আমরা পেয়ে যাব 1020। দেন পরেরটা যদি আমরা নেই তাহলে এখানে পেয়ে যাব 803। 73 ইনটু 11 803। এরপরে 78 ইনটু 8 78 ইনটু 8 624। এরপরে 83 ইনটু 6 83 ইনটু 6 498। এরপরে 88 ইনটু 4 352। তাহলে এগুলো আমার এই। তাহলে এখন যেটা আমরা বের করব এটা কি আমরা বলতেছি বাংলায় মোট। তাহলে আমরা বাংলায় বলতে পারি মোট। এই মোট বলতে সামেশন অফ fi xi এই যোগফলটা, যোগফল তোমার আসে 6665। 6665। তাহলে আমরা সব কিছু কিন্তু পেয়ে গেছি এবং ব্যাপারগুলো পুরোপুরি বুঝছি। এখন আমাদের কাজ কি হবে? শুধুমাত্র গড় নির্ণয় করা। তাহলে আমরা জানি, তোমরা এখন বের করে ফেললা, একদম সময় লাগলো না, আমাদের হয়ে গেল। আমরা জানি গড় অবশ্যই আমরা x বার, এরপরে কি ফর্মুলা দিয়ে দেব। ফর্মুলা কি? 1/n সুন্দর করে দিবা, i সমান সমান 1 থেকে এখানে k fi xi এতটুকু তোমরা লিখবা। কে বলতে কি বুঝাইছি? 8টা, অর্থাৎ 8টা শ্রেণীর মোট গণসংখ্যা নিছে এবং 8টা শ্রেণীর গণসংখ্যা শ্রেণীর মধ্যবিন্দুর গুণফল। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারবো, আর কিছু দেখার দরকার নেই। এই যে যোগফলটা পেয়েছি আমরা 6 6 6 5 আর নিচে হচ্ছে তোমার 100। তাহলে আমরা 66.65। তাহলে এটাই হলো গড়, 66.65। এটাই তাহলে হচ্ছে আমাদের গড়।
আশা করি সবার তোমাদের উঠানো হয়ে গেছে গড়। এবার আমরা আয়তলেখ অঙ্কন করব এবং মধ্যক নির্ণয় শিখব। তাহলে একটা উত্তর তোমরা সুন্দর করে লিখে ফেললাম, গড় 66.65। আর প্রায় লেখার দরকার নেই, সরাসরি পেয়ে গেছে, কোনো শুরু করবে না। মোবাইলে দেখো 1000 টাকা আসবে। আসছে মেথা কোন জানতে এবার দেখো, তাহলে আমরা এখন কি করব? গড় নির্ণয় আমরা কমপ্লিট করে ফেললাম। এখানে কারো কোনো কোশ্চেন আপাতত মনে করতেছি কারণে গড় এবং আয়তলেখ একসঙ্গে দেখাই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এই সব থেকে আমরা নিব। তাহলে আয়তলেখ অঙ্কনের জন্য আমার কিন্তু কি দরকার নেই, f(x) এর কোনো প্রয়োজন নেই। আমার কি কি লাগবে? ঘনসংখ্যা লাগবে আর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি লাগবে। তাহলে এখানে আমার এতটুকু জায়গা আমার প্রয়োজন নেই। এটাকে আমরা কি বলতেছি? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। তাহলে অবিচ্ছিন্ন কিভাবে করে আমি কিন্তু এর আগে তোমাদেরকে বুঝিয়েছি, আরেকবার আজকে একটু রিমাইন্ড করাই দেই। অবিচ্ছিন্ন আমরা সেইভাবে করি, যেখানে 51 থেকে 55 আমরা তাহলে কি লিখব? নিম্ন শ্রেণীতে 0.5 কমে যাবে 39.5, এখানে 55.5, এখানে 55.5 থেকে 60.5, 60.5 থেকে 65.5, 65.5 থেকে 70.5, 70.5 থেকে 75.5, 75.5 থেকে 50 থেকে 55, 55 থেকে 60, 65, 65 থেকে 70, 70 থেকে 75, 75 থেকে 80, 85, এটা হচ্ছে আমাদের বেস। হ্যাঁ, আগে যেহেতু শেখানো হয়েছে তাহলে তোমরা নিজেরাই পারবে যে কোন শ্রেণীতে নিম্ন সীমাতে 0.5 কমাবো, উচ্চ সীমাতে 0.5 আমরা বাড়াবো, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি হয়ে গেল। এখন আমাদের কাজ কি হবে? আয়তলেখ অঙ্কন। আমরা
আমরা সুন্দর করে নিয়ে নিচ্ছি আয়তলেখের জন্য। এখানে ও এক্স আর এখানে ওয়াই। গতদিন এখানে গ্রাফ এঁকেছিলাম, আমাদের গ্রাফ আঁকার এত সময় হাতে থাকবে না, তোমরা নিজেরাই বুঝছো যে হ্যাঁ কিভাবে গ্রাফটা অঙ্কন করে আমরা আয়তলেখ দেখাবো। আমরা খুব সহজেই নিয়ে নেব। এখানে শুরু হচ্ছে 50.5, কল্পনাতে আমরা নিচ্ছি এটাই 50.5। এবার দূরত্ব নিলাম 55.5, 60.5, 65.5, 70.5, 75.5, 80.5, 85.5, 90.5। আর এই যে পূর্বে 50 পর্যন্ত এটা আমরা একটা ভাঙা রেখা দিয়ে বুঝাবো। এখানে আছে সর্বোচ্চ তোমার কত 30, খুব ভালো অবস্থায় আছে। আমরা এখানে নিয়ে নিচ্ছি 5, 10, 15, 20, 25, 30। তাহলে অঙ্কনের পরে আমরা লিখে দিব যে y অক্ষ বরাবর আমরা কি নেই, গণসংখ্যা, আর এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এবার আমাদের দেখো মূল যে পর্বটা এখানে থাকবে সেটা আমরা কিন্তু ভালো করে জানি যে 50.5 থেকে 55.5 এই জায়গাটুকু, অর্থাৎ ব্যবধান হলো 5। এখানে তোমার কত আছে, গণসংখ্যা 6। একবারে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। কল্পনাতে দিলাম এটাই 6। এরপর কত আছে 20। দিয়ে দিলাম কত 20। এবার কত 30। কত হয়ে গেল 30। বাঁকা হয়েছে, আমরা একটু 30। এবার কত 15, দেন কত 11, 10 থেকে একটু উপরে 11। এরপরে কত 8, 10 এর নিচে। এরপরে কত 6, 5 এর একটু, দেন তোমার 4। দেখো গত যে আমরা কি করেছিলাম, গ্রাফ পেপার অঙ্কন করে মুছে দিয়েছিলাম। এখন কিন্তু আমাদের একটু সুন্দর দেখবো যে কালকে ক্রিকেট খেলা হবে, সেখানেও কিন্তু এরকম আয়তলেখ দেখানো হবে। ফার্স্ট ওভার, সেকেন্ড ওভার, থার্ড ওভার, এগুলা কিন্তু আমরা অবশ্যই 6 এ 7 এ শিখে আসছি, 8 এও। তাহলে এটাই হচ্ছে কি প্রদত্ত উপাত্তের আয়তলেখ। তাহলে এই বরাবর যেটা দিয়েছি তোমরা বাইরে লিখবা, এটা আমরা কি লিখেছি, গণসংখ্যা। আর এটা কি ছিল, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এখানে আমরা কি নিয়েছি, ধরো যে x অক্ষ বরাবর নিয়েছি প্রতি এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 একক। এখানেও তাই নিয়েছি। হ্যাঁ,
আর y অক্ষ বরাবর আমরা কি ধরেছি, এখানেও তোমার এক ঘর সমান সমান 1 একক ধরেছি। এটা আমি এখানে লিখে দিলাম বুঝার সুবিধার্থে, কারণ এখানে আমাদের জায়গা নেই। আর বর্ণনাতে তো আমরা অবশ্যই লিখব, আমরা যে বর্ণনা দেব এই বর্ণনাতে কিন্তু আমরা অবশ্যই লিখব কিভাবে আয়তের একটা অঙ্কন করা হলো। ওকে, তার মানে এটা আমাদের গতদিন জানা ছিল, আজকে আমরা আরেকবার একটু রিভিশন দিলাম যাতে পানির মতো সবার পরিষ্কার হয়ে যায়, সবাই যেন তোমরা করতে পারো। ওকে, তাহলে আমরা যে বর্ণনাটা আজকে লেখার প্রয়োজন নেই। গত ভিডিওতে তোমরা দেখবে যে বর্ণনা কিন্তু সেম লেখা, শুধু আমরা দেখব যে শুরু কোথা থেকে করলাম আর এককটা আমরা কি ধরতেছি, এটা আমরা মনে রাখলেই হবে। তাহলে গত দিনের যে লেখা এটা লেখা কিন্তু সেম থাকবে। ওকে, এখন তাহলে আমরা ওইটাতে না গিয়ে আমরা একটা নতুন তথ্য তোমাদের শিখি, সেটা হচ্ছে যে মধ্যক নির্ণয়। এখানে দেখো 12 নম্বর যে প্রশ্ন, 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় নিচে দেওয়া হলো, এদের গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। তাহলে এবার মধ্যক এবং প্রচুরক আলোচনা করে নিব, তারপরে আমাদের পায়চিত্র শিখলে এই অধ্যায় কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থানে দাঁড়াবে। ওকে, তার বর্ণনাটা আমরা নিজেরা লিখে নিব, এর আগের ভিডিওতে দেখে নিবা, তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবা।